বাংলাদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, হিন্দু সংখ্যা লঘু। এই কারণে বাংলাদেশ সরকারের দায়িত্ব শুধু মুসলমানদের পোশাক বিতরণের ব্যবস্থা না হিন্দুদেরও। এটার নামই মানবাধিকার। প্রতিটি মুসলমানের যেভাবে মানুষ হিসাবে খাদ্যের ব্যবস্থা পাওয়ার অধিকার আছে, প্রতিটি হিন্দুরও মানুষ হিসাবে খাদ্যের ব্যবস্থা পাওয়ার অধিকার আছে। প্রতিটি মুসলমানের যেভাবে মানুষ হিসাবে বস্ত্রের ব্যবস্থা পাওয়ার অধিকার আছে সরকারের কাছে, প্রতিটি হিন্দুরও বস্ত্রের ব্যবস্থা পাওয়ার অধিকার আছে সরকারের কাছে। প্রতিটি মুসলমানের যেমন শিক্ষার ব্যবস্থা পাওয়ার অধিকার আছে সরকারের কাছে, প্রতিটি হিন্দুরও শিক্ষা ব্যবস্থা পাওয়ার অধিকার আছে সরকারের কাছে। প্রতিটি মুসলমানের যেমন অসুস্থ হইলে চিকিৎসার ব্যবস্থা পাওয়ার অধিকার আছে সরকারের কাছে, প্রতিটি হিন্দুও অসুস্থ হইলে সরকারের কাছে চিকিৎসার ব্যবস্থা পাওয়ার অধিকার আছে। কয়েকটা উদাহরণ দিলাম, বুঝে থাকলে বলুন। এই নাগরিকদের 6টা মৌলিক অধিকার, এটা কি মুসলমানাধিকার না মানবাধিকার? এইগুলিরে কয় মানবাধিকার। মানুষ হিসাবে সরকারের কাছে সমস্ত জনগণের যেসব অধিকার আছে এইগুলির নাম হইল আসলে মানবাধিকার। কিন্তু আমাদের সমাজে যারা মানবাধিকারের ফেরিওয়ালা, মানবাধিকারের ক্যানভাসার, মানবাধিকার জপতে জপতে মুখে ফেনা তুলে গুড়ার ডিম বুঝেই না মানবাধিকার কারে হয়। এই কারণে আমাদের বোঝা দরকার মানব মানি মানুষ আর অধিকার মানি প্রাপ্য। ব্যাকরণের ছাত্রদের বুঝার সুবিধার জন্য বলি, মানব যুগ অধিকার সমান মানবাধিকার। মানুষ হিসাবে যে পাওনাটা আছে জনগণের সরকারের কাছে, এইটাই হইল মানবাধিকার। বুঝে থাকতে বলেন, এই 6টা মানবাধিকারের মধ্যে মুসলমানের কোনো বৈশিষ্ট্য আছে না সমস্ত ধর্মাবলম্বীর সমান অধিকার? এই কথাটা কিন্তু আমাদের সকলের জানতে হবে, স্মরণ রাখতে হবে। সরকারের কাছে এই 6টা প্রাপ্য মানুষ হিসাবে সমস্ত ধর্মাবলম্বীদের অধিকার। কিন্তু বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা কতগুলি পশু অধিকারের নাম দিছে মানবাধিকার। এগুলি মানুষের অধিকার না, এগুলি পশুর অধিকার। এরা নিজেরাও মানুষ না, এদের অধিকার যেটা চাই এটাও মানুষের অধিকার না, এটা পশুর অধিকার। দেখেন একটু পরে কই, আমি আগে বুঝাই এলি। এরা কয় একটা ছেলে সাবালক হইলে পরে, একটা মেয়ে সাবালক হইলে পরে তাদের ইচ্ছা মতো মিলামিশা করবে, এখানে বিয়ার দুহাই দিয়া বাধা দিবার অধিকার নাই। এটার নাম মানবাধিকার। যুবক ছেলের মনে চাইছে একটা যুবতী মেয়ের সাথে মিলামিশা করবে, যুবতী মেয়ের মনে চাইছে একটা যুবক ছেলের সাথে মিলামিশা করবে। এখানে বিয়ার বাধার সৃষ্টি করা যাবে না, বিবাহের আড়াল সৃষ্টি করা যাবে না, বিবাহের উসিলায় এখানে তাদের মিলামিশায় বাধা দেওয়া যাবে না। বিয়া ছাড়াই নারী পুরুষ মিলামিশা করা, এটা তাদের মানবাধিকার। আমি বলি এটা মানবাধিকার না, এটা পশু অধিকার। মানবাধিকার না পশু অধিকার? পশু অধিকার। যেমন একটা কুত্তার মনে চাইছে কুত্তির সাথে মিলিত হইত, কুত্তিরও মনে চাইছে কুত্তার সাথে মিলিত হইত। এখানে বিয়ার কথা কইয়া বাধা দেওয়া যাবে না, এটা কুত্তা কুত্তির অধিকার। বলেন মানুষের অধিকার না কুত্তা কুত্তির অধিকার? মানুষের অধিকার না, কুত্তা কুত্তির অধিকার। একটা কুত্তা যদি আর একটা কুত্তির সাথে মিলতে চায়, মিলামিশা করতে চায়, একটা কুত্তি যদি আর একটা কুত্তার সাথে মিলামিশা করতে চায়,
এখানে বিবাহের নামে বাধার সৃষ্টি করা যাবে না। এটা কুত্তার অধিকার, কুত্তির অধিকার, মানুষের অধিকার নয়। আমি কি আপনারা বুঝাইতাম বললাম? ইসলামের দৃষ্টিতে মানবাধিকার কারে কয়, আর ইহুদি খ্রিস্টানের দৃষ্টিতে মানবাধিকার কারে কয়? ইহুদি খ্রিস্টানেরা পশু অধিকারে মানবাধিকার কয়, আর ইসলাম ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের যে অধিকার আছে সরকারের কাছে, এইগুলিকে ইসলামে মানবাধিকার কয়। এই সমস্ত মানবাধিকার মূলত 6টা। 1 নম্বর হইল খাদ্য। এই ব্যাপারে গতকাল বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। দেশের সকল নাগরিকদের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব। যে সরকারের কাছে জনগণের প্রাপ্য, সরকারের কাছে জনগণের পাওনা, সরকারের কাছে জনগণের অধিকার। 2 নম্বর হল দেশের সমস্ত জনগণ, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মাবলম্বী, দেশের সমস্ত জনগণ তার শরীরের পোশাক, প্রয়োজনীয় পোশাক পাওয়ার ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব। সরকারের বাপের সম্পত্তি বিক্রি কইরা জনগণকে পোশাক কিনা দেওয়া দায়িত্ব না, ব্যবস্থা করে দেওয়া দায়িত্ব। যেমনভাবে সরকারের বাপের সম্পত্তি বিক্রি কইরা জনগণকে খাদ্য কিনা দেওয়া দায়িত্ব না, খাদ্য উৎপাদনের ব্যবস্থা করে দেওয়া দায়িত্ব। তেমনিভাবে দেশের সমস্ত জনগণকে তার প্রয়োজনীয় পোশাক সরবরাহের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব। খাদ্য সরবরাহের প্রধান ব্যবস্থা হইল কৃষিকাজ। খাদ্য সরবরাহের প্রধান ব্যবস্থা কৃষিকাজ। কৃষিকাজের বাইরে খাদ্য সরবরাহের ডাইরেক্ট কোনো ব্যবস্থা নেই, ইনডাইরেক্ট ব্যবস্থা আছে। আপনার ক্ষেত নাই, একটা বাজারে দোকান আছে, একটা স্টেশনারি দোকান, মুদিমালের দোকান। আপনার বাজারের দোকানের মুনাফার দ্বারা মাসে মাসে কয়েক মন চাউল কিনেন, নুন মরিচ কিনেন, খানা ফাঁক করেন, পরিবারের সবাইকে নিয়ে খানা খান। সরাসরি ক্ষেতের ফসল খাইলেন না ব্যবসার মাধ্যমে খাদ্য পাইলেন? হ্যাঁ, ব্যবসার মাধ্যমে খাদ্য পাইলেন। সরাসরি খাদ্য উৎপাদনের একমাত্র ব্যবস্থা হইল কৃষিকাজ। এই জন্য যে সমস্ত কৃষক কৃষিকাজ করতে পারে এবং তাদের ক্ষেত আছে, জমি আছে চাষ করার মতো, এই সমস্ত কৃষকদের চাষাবাদের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব। সার উৎপাদন করে দেওয়া সরকারের দায়িত্ব। উন্নত মানের বীজ উৎপাদন করে দেওয়ার দায়িত্ব সরকারের। পানি সেচের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব। কৃষক কৃষিকাজ করবে, সে নিজে কৃষিকাজ করতেও পারে, তার ফসল ফলানির জমিও আছে, তারে সরকার সহযোগিতা করতে হবে। কারণ তার জমি না থাকলে সরকারে যে কোনো ভাবে খাদ্য সংগ্রহ করে তারে দিতে হইত। সে যে কৃষিকাজ করতে পারে এবং তার যে জমি আছে, এই কারণে তার ব্যাপারে সরকারের দায়িত্ব 16 আনার মধ্যে 14 আনা হ্রাস পাইয়া গেছে। এখন তুমি শুধু সারের যোগান দাও, এখন তুমি শুধু এই বীজের যোগান দাও, তুমি শুধু সেচের যোগান দাও। বেচারা নিজে চাষ করবে, তার ক্ষেত আছে। এখানে সরকারের বেশিরভাগ ভূমিকা কৃষকের নিজেই পালন করে। ঠিক তেমনিভাবে পোশাক খেতে উৎপাদন হয় না, পোশাক মিল ফ্যাক্টরিতে তৈরি হয়। পোশাক খেত ফলে না ফ্যাক্টরিতে উৎপাদন হয়? পোশাক ফ্যাক্টরিতে উৎপাদন হয়। এই জন্য সরকারের নিজস্ব দায়িত্ব দেশে পোশাক উৎপাদনের ফ্যাক্টরি, ব্যাপকভাবে ফ্যাক্টরি প্রতিষ্ঠা করিয়া
দেশের জনগণের যে পরিমাণ পোশাকের দরকার এই পরিমাণ পোশাক যেন দেশে উৎপাদন হতে পারে তার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে ফ্যাক্টরি খুলে তাইলে তার ফ্যাক্টরি চালাবার জন্য তার সহযোগিতা করা সরকারের দায়িত্ব, কারণ নিজে ব্যক্তিগত মালিকানায় ফ্যাক্টরি খুললে সে সরকারকে অনেক অনেক সহযোগিতা করেছে, সরকারের দায়িত্ব অনেকটা নিজেই পালন করে দিচ্ছে। কাজেই যে সমস্ত ফ্যাক্টরিতে পোশাক উৎপাদন হয়, কাপড় তৈরি হয়, এই সমস্ত ফ্যাক্টরির পৃষ্ঠপোষকতা করা এটাও সরকারের দায়িত্বের অন্তর্ভুক্ত। বিদেশ থেকে যদি ফ্যাক্টরির মেশিন আমদানি করতে হয়, এই আমদানি করার কাজে সরকার ওই মিল ফ্যাক্টরির মালিককে সহযোগিতা করতে হবে। বিদেশ থেকে যদি সুতা আমদানি করতে হয়, বিদেশ থেকে যদি তুলা আমদানি করতে হয়, এই সমস্ত আমদানির কাজে মিল ফ্যাক্টরির মালিককে সরকার সহযোগিতা করতে হবে, কারণ 16 আনা কাজটাই সরকারের ছিল, এর মধ্যে বেশিরভাগ ব্যক্তি মালিকে কইরা পালাইছে, বাকিটা তুমি পুরা করে দাও। এবার বুঝে থাকলে বলেন, দেশের প্রতিটি নাগরিককে পোশাক সরবরাহের ব্যবস্থা করে দেওয়া যে কার কাছে কার প্রাপ্য? সরকারের কাছে জনগণের প্রাপ্য। এখানে ধর্ম বর্ণের কোনো ব্যবধান নাই, শিক্ষিত অশিক্ষিতের কোনো ব্যবধান নাই, নারী পুরুষের কোনো ব্যবধান নাই। মুসলমানদের যেমনভাবে সরকারের কাছে, মুসলমান নাগরিকের কাছে পোশাক সরবরাহের ব্যবস্থা করা সরকারের যেমন দায়িত্ব, অমুসলমান নাগরিকের কাছে প্রয়োজনীয় পোশাক সরবরাহের ব্যবস্থা করা সরকারের সমান দায়িত্ব। শিক্ষিতদের জন্য যেমন দায়িত্ব, অশিক্ষিতদের জন্য তেমন দায়িত্ব, পুরুষের জন্য যেমন দায়িত্ব, নারীদের জন্য তেমন দায়িত্ব। সুতরাং পোশাক সরবরাহের ব্যবস্থা পাওয়া যে প্রতিটি নাগরিকের মানবাধিকার, প্রতিটি নাগরিকের মানবাধিকার। এই ব্যাপারে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা গতকাল বলছিলাম। 18 বস্তা ঘাড়ে করে নিয়ে গেছিলেন বিধবা মহিলার বাড়িতে। পোশাক সরবরাহের ব্যাপারেও খলিফা উমরের আর একটা চমৎকার ঘটনা আছে। খলিফা উমরের আদর্শ ছিল, দেশের জনগণকে আমি যে মানের খানার ব্যবস্থা করে দিতে পারবো না, এমন মান সম্পন্ন খানা গ্রহণ করার অধিকার আমারও নাই। খলিফা উমরের আদর্শ। দেশের সব মানুষের যদি রুটি খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি, তখন আমি রুটি খাওয়ার অধিকার পাইতে পারি। দেশের কিছু মানুষের রুটি খায়, কিছু মানুষের ছাতু খায়, আর আমি সব সময় রুটি খাইব, এই অধিকার আমার নাই। এই আদর্শ কার ছিল? যে ছিল খলিফা উমরের। দেশের সমস্ত মানুষকে যে মানের পোশাক সরবরাহের ব্যবস্থা আমি করে দিতে পারি, এর চেয়ে উন্নত মানের পোশাক আমি নিজে পরার অধিকার নাই। এটা খলিফা উমরের আদর্শ ছিল। দেশের মানুষকে যে মানের বাড়িঘর, ওই বাসস্থান আইতেছে সামনে, বাসস্থানের আলোচনা। দেশের মানুষকে যে মানের বাসস্থান নির্মাণের ব্যবস্থা আমি করে দিতে পারবো, এর চেয়ে উন্নত মানের বাসস্থানে বসবাস করার অধিকার আমি উমরের নাই। এটা ছিল খলিফা উমরের আদর্শ। খলিফা উমরের আদর্শটা কি আমি আপনাদের বোঝাতে পারলাম? এই আদর্শের ভিত্তিতে খলিফা উমরের জীবনের একটা ঘটনা আছে, বড় চমৎকার। একবার খলিফা উমর দেশের জনগণকে মাথা পিছু একটি করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করলেন, রিলিফের চাদর। আমাদের বাংলাদেশের স্বাধীনতার সময় বাংলাদেশের লোক সংখ্যা ছিল 8 কোটি, আর বর্তমানে 17 কোটি। 71 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 8 কোটি। শেখ মুজিবুর রহমান সাহেব 8 কোটি বাঙালির জন্য বিদেশ থেকে 8 কোটি কম্বল সংগ্রহ করে এনেছিলেন। ওই যে বস্ত্র সরবরাহ করা সরকারের কাছে জনগণের পাওনা, এই পাওনাটা দিবার লাগে। তিনি মাঝে মধ্যে বক্তৃতায় বলতেন
যে 8 কোটি বাঙালির জন্য আমি 8 কোটি কম্বল বিদেশ থেকে ভিক্ষা করে আনলাম, এইগুলি যদি সঠিকভাবে বন্টন করা হইতো তাহলে আমার বন্টনের কম্বলটা গেল কোথায়? তাহলে শেখ মুজিবের সরকারি কর্মকর্তারা ঠিক মতোই বন্টন করতো, এই জন্য ওনার ভাগের কম্বলটা তিনি পাইছেন না। ঠিক মতোই বন্টন করতেন, এই জন্য ওনার ভাগেরটা উনি পাইছেন না। এইভাবে খলিফা ওমর দেশের জনগণকে মাথা পিছে একটা করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করলেন। তাইলে খলিফা ওমরের ভাগেও একটা পড়ে কিনা? পড়ে। আমরা শেখ মুজিবের ভাগে যদি 8 কোটির মধ্যে একটা পড়ে, তো উমরের ভাগের মধ্যে একটা পড়বে না? উমরের ভাগেও একটা রিলিফের চাদর পড়ে। তারপরে খলিফা উমর শুক্রবারে জুমার নামাজের খুতবা পড়ার জন্য মিম্বরে দাঁড়ালেন। মিম্বরে দাঁড়ানোর সাথে সাথে একজন সাধারণ মুসল্লি বলে উঠল, খলিফা উমর, আপনি আমাদেরকে মাথা পিছু একটি করে রিলিফের চাদর বিতরণ করেছেন, কিন্তু আপনার গায়ে দেখা যায় সরকারি চাদর 2টা। জনগণকে একটা করে দিয়া আপনি প্রধান শাসনকর্তা হওয়ার কারণে 2টা সরকারি মাল নিয়ে গেলেন কোন অধিকারে? এই প্রশ্নের জবাব দিতে না পারলে আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে জুমার নামাজও পড়ব না। কোন অধিকারে আপনি রিলিফের চাদর 2টা নিলেন? খলিফা উমর মুসল্লির প্রশ্ন শুনে প্রথমেই বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। খলিফা উমর প্রশ্নকারীকে জবাব দিবার আগেই কইলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। বর্তমান দুনিয়ার কোন দেশের শাসনকর্তাকে যদি একজন সাধারণ নাগরিক জিজ্ঞাসা করে, তোমার গায়ের পোশাক কার পয়সা দিয়া বানাইছ? কোটি টাকার গাড়ি কার টাকায় কিনছ? আকাশ ছোঁয়া বাড়ি কার টাকা দিয়া বানাইছ? কইব ধন্যবাদ না দৈন্যা কুটা দিব? ধন্যবাদ দিত না, দৈন্যা কুটা দিব। তোর কি অধিকার আমার সম্পদের হিসাব নেওয়া? সম্পদের হিসাব নেওয়ার, সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব নেওয়ার অধিকার যেই দেশের জনগণের নাই, এই দেশের সরকারি কর্মকর্তারা সরকারের সম্পদ চুর ছাড়া আর কিছু হতে পারে না। এই কারণে খলিফা ওমর কইলেন, বেটা তোরে ধন্যবাদ। এই দেশের সরকারি কর্মকর্তারা দেশের সম্পদ চুরি করতে পারবে না, তোমার মতো জনগণ এই দেশে থাকলে। তবে আমি দুঃখিত একটা ব্যাপারে, তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ দেবে। উমরের ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর কাছে যখন দায়িত্ব গেল ওই মুসল্লির প্রশ্নের জবাব দেওয়ার, আব্দুল্লাহ দাঁড়াইয়া বললেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে মাথা পিছে একটা করে রিলিফের চাদর দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমার বাবাও সরকারি চাদর একটাই গ্রহণ করেছেন। কিন্তু আসল ঘটনা হইল, আমার বাবার এই একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাভারই নাই। আমার বাবার এই একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাভারই নেই। কত বড় দেশের শাসনকর্তা ছিল বেটা, বলেন? অর্ধেকটা পৃথিবীর সমান। খলিফা ওমর যেই দেশের শাসনকর্তা ছিলেন, সেই দেশটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। এই অর্ধেকটা পৃথিবীর সমান দেশ শাসন করে, তার বলে একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাভারই নাই। ওই যে একটু আগে কইলাম, খলিফা ওমরের আদর্শ ছিল, আমার দেশের জনগণকে যে পরিমাণ বস্ত্র বিতরণ করতে পারি, যে মানের, এর থেকে উন্নত মানের, এর থেকে বেশি পরিমাণ বস্ত্র আমার ব্যবহার করার অধিকার নাই। এটা ছিল খলিফা উমরের আদর্শ। খলিফা উমরের ছেলে আব্দুল্লাহ বললেন, আমার বাবা
যেভাবে তোমাদেরকে মাথা পিছে একটা করে সরকারি চাদর দিছেন, আমার বাবাও একটা সরকারি চাদরই দিছেন, কিন্তু ঘটনা হইল আমার বাবার এই একটা সরকারি রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নেই। নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খোলা থাকে, ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে। এমত অবস্থায় তিনি তোমাদের ইমামতি করতে পারেন না। কাজেই আমার ভাগের চাদরটা আমার বাবাকে দান করেছি, দুইটা চাদর গায়ে ভরিয়া যেন তোমাদের নমাজের ইমামতিটা করতে পারে। এইরকম শাসনকর্তাকে আদর্শ শাসনকর্তা বলা হয়। এরকম শাসনকর্তার নাম আদর্শ শাসনকর্তা। এমন শাসনকর্তা যেই দেশে থাকে সেই দেশের সরকার ঘি খাইয়া আর জনগণ না খাইয়া মরে না। এরকম শাসনকর্তা যে দেশে থাকে এই দেশের সরকার ঘি খাইয়া আর জনগণ না খাইয়া মরে না। জনগণকে যা খাইতে দেয় সরকার তাই খায়, সরকার যা খায় জনগণকে তাই খাইতে দেয়। তাহলে খলিফা উমর এর এই ঘটনার দ্বারা পরিষ্কার আমরা পাইলাম যে খুলাফায়ে রাশিদিনের যুগেও সরকারের কাছে যে জনগণের 2 নম্বর প্রাপ্য আছে পোশাক, এই পোশাক খুলাফায়ে রাশিদিন তাদের দেশের জনগণের মধ্যে বিতরণের ব্যবস্থা করতেন। তখনকার জমানায় তো আর শিল্প কারখানা আমাদের বাংলাদেশের মতো সৌদি আরব বা অন্যান্য দেশে ছিল না। বহু দূর দেশে কাপড় তৈরি হইতো, ওই দেশ থেকে কাপড় সরকারে খরিদ করে আমদানি করে জনগণের মধ্যে বিলি করে বিতরণ করে দিতে হইতো। খলিফা উমরের জন্য জনগণের এই পোশাক সংগ্রহ করা অত্যন্ত কঠিন ব্যাপার ছিল। বাংলাদেশে বর্তমানে যতগুলি পোশাক ফ্যাক্টরি আছে, এরকম একটা পোশাক ফ্যাক্টরিও খলিফা উমরের দেশের ভিতরে ছিল না। তাহলে বর্তমান বাংলাদেশের জন্য জনগণের কাছে পোশাক বিতরণ করা যত সহজ, খলিফা উমরের জন্য তত সহজ ছিল না? অনেক কঠিন ছিল, অনেক কঠিন ছিল।